আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। জনশিক্ষা সমিতির গোড়াপত্তক যারা, যে 11 জনকে নিয়ে প্রথম এই কমিটি তৈরি হয়েছিল, আমি তাদের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জনশিক্ষা সমিতি প্রকৃত অর্থে আমি যা তথ্যাদি নাড়াচাড়া করে দেখেছি, খুব একটা লম্বা সময় ধরে জনশিক্ষা সমিতির নামে এবং উদ্যোগে কাজ করার সুযোগ পাইনি। হিসেব করলে দেখা যাবে, যদিও আমরা 45 সাল বলছি, কিন্তু 45 সালের ডিসেম্বর মাসে, আজকের তারিখ 27শে ডিসেম্বর, 11ই পৌষ, তাহলে 45 সালে তো আর তাদের পক্ষে কাজ করা সম্ভবই হয়নি। তাহলে 46, 47, প্রকৃতপক্ষে বলতে গেলে পরে এই 2 বছর, এবং 48-এও অনেকটা গোপনীয়তা রক্ষা করে কিছু সময় কাজ করার চেষ্টা করেছেন। সব হিসেব করলে পরে এটা 2 থেকে 2.5 বছর হবে না, 2 বছর 5 মাস আমি যে হিসাব করে বের করেছি। কিন্তু তারপরেও এই সংগঠনটির 80 বছর অতিক্রম করে যাওয়ার পর তার 81তম জন্মবার্ষিকীতে আমরা এই সমবিব্যাহারে এরকম সবাই মিলিত হচ্ছি কেন? কারণটা কি? ত্রিপুরায় তো আরো অনেক সংগঠন তৈরি হয়েছে, সবার জন্ম বৃত্তান্ত বা তার যে কার্যক্রম, এই সমস্ত নিয়ে তো এভাবে বছর বছর অনুষ্ঠানের আয়োজন আমরা তো সাধারণত করি না। তাহলে কারণটা কি? জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সুধন্যা দেববর্মা। এখানে বানানটা ভুল আছে, আমি বলেছি উদ্যোক্তাদের, আমরা যদি ভুল বানান লিখি তাহলে সবাই ভুল বানান বলবে। তো যাই হোক, সুধন্যা দেববর্মা তৎকালীন সময়ে উপজাতি জনগণের মধ্যে শিক্ষায় দীক্ষায় এগিয়ে থাকা হাতে গোনা যে কয়েকজন, তার মধ্যে অন্যতম। তিনি প্রথম সভাপতি এবং সম্পাদক হেমন্ত দেববর্মা, দশরথ দেব সহসভাপতি। এখন সুধন্যা দেববর্মার স্বাক্ষরিত প্রথম যে আবেদনপত্র, এটা পড়তে গিয়ে আমরা যেটা দেখেছি, এটা খুব একটা বড় না, 1 পৃষ্ঠা, এবং তাতে মূলত যেটা বলবার চেষ্টা করেছেন এটা ঠিক, শিক্ষা এবং দারিদ্র্য, এই দুটো মূল মৌলিক সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্যে বিশেষ করে ত্রিপুরার তৎকালীন সময়ের উপজাতি জনগোষ্ঠীর মানুষ খুবই পেছনে পড়া। যদিও ঢক্কা নিনাদে বলা হতো, শত শত বছর ধরে ত্রিপুরায় যে রাজন্য শাসন চলছে তার শাসক হচ্ছেন উপজাতিরা, কিন্তু উপজাতিরাই সবচেয়ে বেশি পেছনে পড়া। কাজে এদেরকে এর থেকে উদ্ধার করতে হবে, অশিক্ষার অন্ধকার মুক্ত হতে সাহায্য করতে হবে
এবং দারিদ্রতার হাত থেকে তাদেরকে বাঁচাতে হবে। কিন্তু এটা বলতে গিয়ে শুধু উপজাতিদের কথা কিন্তু বলেননি, উপজাতি অনুপজাতি নির্বিশেষে গণতান্ত্রিক যে প্রয়াস, সেই প্রয়াসটার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু অভিজ্ঞতার আলোকে 2-2.5 বছর প্রত্যক্ষভাবে কাজ করতে পারলেও এই সংগঠনটার যে নাম জনশিক্ষা সমিতি, আমার নিজের যে অনুভূতি, প্রকৃত অর্থেই এই সংগঠনটি জনশিক্ষার অর্থাৎ চিন্তা, চেতনা, ভাবনা এই সব কিছু মিলিয়ে শুধু অক্ষর জ্ঞান না, তাদেরকে উন্নত চেতনায় নিয়ে যাওয়ার জন্যে এই অল্প সময়ের কাজের মধ্য দিয়ে তারা কিন্তু একটা ভিত্তি স্থাপন করে গেছেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। 45 সালের ডিসেম্বরে তৈরি হয়েছে। তৎকালীন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ভারতবর্ষের সর্বশেষ মহারাজা, বয়স তার বেশি ছিল না, 39-40, লেখাপড়ায় শিক্ষিত, দেশ বিদেশ ঘোরাফেরা করেছেন, আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, এগুলো অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। কিন্তু তার শাসনকালেও শিক্ষার বিস্তারের জন্য তিনি তো কার্যকরী তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেননি, এবং তারা দাবি করেন 1300 বছর। তিনিও তো বেশ কয়েক বছরই রাজ্যের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাহলে এই জায়গায় জনশিক্ষা সমিতি অশিক্ষার অন্ধকার থেকে ত্রিপুরার মানুষ, বিশেষ করে উপজাতি অংশের মানুষ যারা সবচাইতে বেশি পেছনে পড়া, তাদের ঘরে আলো পৌঁছে দেওয়ার জন্য স্বতঃপ্রণোদিতভাবে সরকারের কাছে কিন্তু কোনো পয়সা কড়ির জন্য হাত বাড়ায়নি, তারা উদ্যোগ নিলেন এই প্রচেষ্টাটাকে ধ্বংস করার জন্য, এই সংগঠনটার বিরুদ্ধে। এত দীর্ঘ সময়ে যারা রাজ্যটাকে শাসন করছেন, সেই রাজ্যের যিনি মন্ত্রী, তিনি উঠে পড়ে লাগলেন কেন? এটা তো আমাদের বুঝতে হবে। এবং তিনি বুঝতে পেরেছিলেন সঠিকভাবেই, যদিও এটা শিক্ষার কথা বলে তারা নিরক্ষরতা দূর করবার প্রয়াস নিয়েছেন, কিন্তু এটা এখানেই সীমাবদ্ধ থাকবে না। এবং তিনি বুঝতে পেরেছিলেন কেন তাদেরকে উদ্যোগ নিতে হয়েছে। এরা যখন মানুষের কাছে যাবে, মানুষ জিজ্ঞেস করবে রাজা কোথায়, আমাদের রাজ্যের প্রশাসন কোথায়, তোমরা কে, তোমরা কেন এসছো, তোমাদের কেন দায়িত্ব নিতে হচ্ছে। স্বাভাবিক কারণেই কথাগুলি বলতে হবে, কেন দায়িত্ব নিতে হলো। রাজন্য শাসন নিচ্ছে না বলেই আমাদের নিতে হলো। তাহলে তো গোটা আক্রমণটা পরোক্ষে এই রাজন্য শাসনের বিরুদ্ধেই সেখানে কেন্দ্রীভূত হবে। তাতে এই শাসক এবং শাসনের জনবিরোধী যে ভূমিকাটা, শোষণ বঞ্চনা, এগুলো সামনে চলে আসবে। এর থেকে মানুষের মধ্যে যে জমতে থাকা যে ক্ষোভ বিক্ষোভগুলো, যেগুলো ধুমায়িত হচ্ছিল, এগুলি তো ভবিষ্যৎ দিনে এই নিরক্ষরতা দূরীকরণের আন্দোলনের মধ্য দিয়ে তার বহিষ্ফোরণ ঘটবে, অন্য চেহারা নেবে, যেটা এই রাজন্য শাসনের ভিত্তিকেই দুর্বল করে দেবে এবং এটাকে নিঃশেষ করে দিতে পারে, অস্তিত্ব বিলীন হবে, ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। এই ভীতি থেকে 45-এ হয়েছে জনশিক্ষা সমিতি,
ছিচল্লিশেই মহারাজা এই আগরতলায় তার যারা আমাত্যবর্গ উপজাতি জনগণের মধ্যে, স্বাভাবিক তিনি রাজা, এতদিনের তারাই রাজত্ব করছেন, উপজাতি জনগণের বড় অংশ এই রাজন্য শাসন এবং রাজার প্রতি তারা অনুগত থাকবেন, এটা অস্বাভাবিক তো না। কিন্তু তারপরেও আগরতলা প্রায় 3 থেকে 3,500 সারা ত্রিপুরায় বসবাস করে আছেন এরকম উপজাতি জনগণের মধ্যে বাছাই করা যারা নেতৃস্থানীয় মতামত তৈরি করতে সাহায্য করেন, রাজন্য শাসনের পক্ষে দাঁড়িয়ে মানুষকে যাতে এর বিরুদ্ধে না যেতে পারে তার জন্য টেনে রাখবার চেষ্টা করেন, এবং কিছু প্রশাসনিক দায়িত্ব প্রতিপালনের জন্য তাদের মধ্যে কিছু নেতা নেতৃত্বেরা তৈরি করেছেন। এরকমদের বাছাই করে 3 থেকে 3,500 আগরতলা শহরে এনেছেন। আমন্ত্রিত হননি, অথচ উপজাতি জনগণের উন্নয়ন চান, শিক্ষা দীক্ষার বিষয়টা প্রসারিত করতেছেন এরকম যারা, তারাও কিন্তু রবাহুতের মতো এই সম্মেলনে তারা অংশগ্রহণ করেছেন। তার মধ্যে সুধন্যা দেববর্মা ছিলেন, হেমন্ত দেববর্মা ছিলেন, আরো অন্যান্যরা। এবং তারা বুঝতে পেরেছিলেন যে আসলে এই যে সম্মেলনটা তার মধ্য দিয়ে মহারাজা একেবারে সম্পূর্ণভাবে তার অনুগত একটা রাজনৈতিক দল তৈরি করবার চেষ্টা করছেন। এর আগে কিন্তু এভাবে চিন্তা করেননি। এবং জনশিক্ষা সমিতিকে টুটি টিপে মারবার জন্য তিনি মনে করছেন এই রাজনৈতিক দলটা তৈরি করতে পারলে তাদেরকে সামনে রেখেই এটাকে মিশিয়ে দেওয়া যাবে, এই লক্ষ্য নিয়েই এই সম্মেলন তৈরি করেছিলেন। এবং সেই সময়ে সুধন্যা দেববর্মা, হেমন্ত দেববর্মা সহ অন্যান্যরা তারা যে জায়গাগুলোতে প্রতিনিধিদের রাখা হয়েছিল সেখানে ঘুরে ঘুরে কথা বলে তাদের বুঝাবার চেষ্টা করেছে। আপনারা কি বুঝতে পারছেন কেন এই ধরনের একটা সম্মেলনের আয়োজন আমাদের মহারাজাকে করতে হলো? এর আগে তো কোনোদিন হয়নি। বিষয়টা কি আপনাদের উপলব্ধির মধ্যে আছে? এরা আসলে আমাদের যে এই শিক্ষার প্রসার ঘটাবার জন্য নিরক্ষরতার অন্ধকার থেকে মানুষকে আলোর সন্ধান দেওয়ার জন্য যে আমরা ভূমিকাটা নিচ্ছি, এবং তার সাথে দারিদ্র্য দূরীকরণ, এই আন্দোলনটাকে অবদমিত করার জন্য এই প্রচেষ্টা, আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য প্রচেষ্টা। আমরা তো প্রকাশ্যের বিরোধিতা করব না, ঠিক আছে, মহারাজা করছেন, তিনি যখন একটা দল তৈরি করার চেষ্টা করছেন তাতে আমরা অংশগ্রহণ করতে চাই, আমরা আমাদের কাজ করব। এবং এই মঞ্চ যখন তৈরি হবে, সংগঠন যখন তৈরি হবে, আমরা যদি কাজের সুযোগ পাই, সত্যি সত্যি যে কথাগুলো বলে এই সম্মেলনটা করা হয়েছে এটাই যদি করতে চাই, তাহলে সেখানে আমরা কাজ করার চেষ্টা করব। এখন এই যে আলোচনাটা, এটা কিন্তু প্রতিনিধিদের মধ্যে নানা ধরনের ভাবনা চিন্তার উন্মেষ ঘটাতে সাহায্য করেছে, এবং এটা মহারাজার কাছে চলে যায়। পরদিন তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করার কাদের কাদের নিয়ে করবেন তার সবকিছু প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ের মধ্যে যখন দেখা গেল এরকমটা চলছে, তখন আগের দিন এই 3 জন নেতাকে পুলিশ দিয়ে তুলে রাজবাড়িতে নিয়ে গেলেন, সুধন্যা, হেমন্ত সহ। এবং হেমন্ত দেববর্মার উপর দৈহিকভাবে নির্যাতন হয়েছে। এটা দশরথদেব তার লেখায় বলেছেন, দশরথদেব ছিলেন না, ত্রিপুরার বাইরে ছিলেন, যে পরবর্তী সময়ে এই ত্রিপুরা জড়মঙ্গল নামে যে দলটা মহারাজা তৈরি করলেন, এর যে কাণ্ড কারখানা ইত্যাদি হয়েছে, এগুলো যখন তিনি জানবার চেষ্টা করেছেন, তখন এই ঘটনা তিনি সেখানে জানতে পারেন। এখন 47-এ
মহারাজা মারা যান অল্প বয়সে। স্বাভাবিক কারণে তার অবর্তমানে এই যে সংগঠনটা তৈরি করলেন, তারা তেমন কিছু একটা সক্রিয় ভূমিকা নিতে পেরেছিলেন। ঘটনা তারা মূলত তাদের ছিল জনশিক্ষা সমিতির বিরুদ্ধে বিষ মানুষের মধ্যে ঢালা, এটাকে নিয়ে যাওয়া, যাতে এর বিরুদ্ধে মানুষকে সেখানে ঐক্যবদ্ধ করা যায়। কিন্তু এটা করার সময় যে খুব বেশি পেয়েছেন তা না। মহারাজার অবর্তমানে প্রকৃত অর্থে এই সংগঠনটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। এর মধ্যে মহারাজা জীবিত থাকতেই যে ঘটনা ঘটেছে, এই যে সংগঠনটা 1-1.5 বছরের মধ্যে জনশিক্ষা সমিতি 400 স্কুল করে ফেলল। তারা কি একটা বিরাট অঙ্কের টাকা পুঁজি হিসেবে পকেটে নিয়ে নেমেছিলেন? তা তো না, সাধারণ মানুষের কাছে গেছেন। গরিব নিম্নবিত্ত, এটা ছোট্ট অংশ মধ্যবিত্ত, উপজাতি জনগণের মধ্যে তো তখন মধ্যবিত্ত সেভাবে গড়েই ওঠেনি। তারপরে যাদের কিছু বৃত্তি ইত্যাদি ছিল, সবাই দুহাত ভরে সাহায্য করেছেন। স্কুল বাড়ি তৈরি করার জন্য যারা কাজ করেছেন, গ্রামের মানুষ, উপজাতি অংশের বাবারা, কাকারা, জ্যাঠারা, দাদুরা, তারা কোনো পারিশ্রমিক নেননি। তারাই বন থেকে বাঁশ ইত্যাদি কেটে, ছন ইত্যাদি কেটে এনে তারাই তৈরি করেছেন। ছাত্র, যেটা জিতেন বলবার চেষ্টা করেছিলেন তার বক্তব্য রাখার সময়, পড়াবে মাস্টার কোথায়? গ্রামের মধ্যেই যারা 8, 9, 10 পর্যন্ত পড়েছেন তাদেরকে বাছাই করেছেন এবং বলা হয়েছে তোমরা তাদের পড়াবে, আমরা কিন্তু বেতন টেতন দিতে পারবো না, তবে দুবেলা খাবারের ব্যবস্থা করা যায় কিনা একটা চেষ্টা আমরা নেব। স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে এসছেন। এখন এই স্কুলগুলি যখন গড়ে উঠতে শুরু করলো, তখন তারা বুঝতে আরম্ভ করলেন এগুলিকে চালিয়ে রাখতে গেলে পর প্রশাসনের একটা ভূমিকা চাই, রাজন্য শাসনের একটা ভূমিকা চাই। এরকম জায়গায় ব্রাউন সাহেব 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তিনি একজন সৈনিক ছিলেন উঁচু পর্যায়ে, সেনাবাহিনী থেকে অব্যাহতি নেন। তাকে এনে মহারাজা এই ত্রিপুরাতে কাজ দেন এবং তাকে শিক্ষার দায়িত্ব রেখে দেওয়া হয়েছিল। এই ভদ্রলোক এসে যখন দেখলেন রাজন্য শাসনের ভূমিকা কোথায়, এ তো দেখা যাচ্ছে অযাচিতভাবে এই জনশিক্ষা সমিতি তারা জনগণ থেকে পয়সা নিয়ে একটার পর একটা স্কুল তৈরি করছে। শত শত উপজাতি ঘরের ছেলে মেয়েরা এখানে আসছে, যারা পড়াচ্ছে তাদের কোনো বেতন নাই, ভাতা নাই, তাদের দুবেলার খাওয়ার ব্যবস্থা করার জন্য মানুষের কাছ থেকে তাদের সাহায্য নিতে হচ্ছে। এরকম একটা জায়গায় যখন এই নেতৃত্ব, জনশিক্ষা সমিতির নেতৃত্ব এই ব্রাউন সাহেবের সাথে কথাবার্তা বলছেন, ব্রাউন সাহেব সেখানে ইতিবাচক ভূমিকা নিয়ে 3 শতাধিক স্কুল, সবগুলি না হলো 3 শতাধিক স্কুল তিনি অ্যাপ্রুভেল দিয়েছেন। অর্থাৎ ঠিক আছে, তোমরা করেছ, এগুলো চালিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, শিক্ষক সহ ছেলেমেয়েরা যাতে পড়তে পারে তার জন্য এগুলি দেখভাল করার দায়িত্ব আমাদের রাজন্য শাসন গ্রহণ করবে। এই ভদ্রলোক 1 বছর পর চলে যান এবং শেষ পর্যন্ত ভারতবর্ষ থেকেই ফিরে যান তার নিজের দেশে। তো এ নিয়ে কিছু গুঞ্জন আছে, কথাবার্তা আছে, নানা বইপত্র পড়তে গিয়ে দেখা গেছে সম্ভবত এই যে জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠিত স্কুলগুলির মধ্যে 3 শতাধিক স্কুলকে এই ভদ্রলোক স্বীকৃতি দিলেন, এটা রাজার ভালো লাগেনি। কাজে এটা কথার কথা বলে মনে করার কারণ নেই। তাই যদি হতো তাহলে 46-এ জনশিক্ষা সমিতিকে ধ্বংস করার জন্য ত্রিপুরা জনমঙ্গল সমিতি তৈরি কেন করতে হবে মহারাজাকে? স্বাভাবিক কারণে এটা পরিষ্কার যে এই যে এদের তৈরি করা স্কুলগুলো স্বীকৃতি দিল, এটা বিরোধিতাও করতে পারছেন না, কিন্তু মেনেও নিতে পারছেন না, স্কুলগুলি থেকে গেল। তাহলে এই যে রাজার যে অবস্থান, শিক্ষার সম্পর্ক যে ভূমিকা, এবং প্রশাসনের মতো যারা 1-2 জন একটু উদ্যোগ ইত্যাদি নেওয়ার চেষ্টা করছিলেন, তাদের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না, অনেকেই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। এই সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে
এই বিষয়টা জনশিক্ষা সমিতি জনগণের মধ্যে এটাই নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যে আমাদের নিতেই হলো এই শিক্ষার প্রশ্নটা হাতে, যদিও আমাদের সহায় সম্বল কিছু নেই, কারণ এই রাজন্য শাসন এই জায়গায় নজর দিচ্ছে না। দারিদ্র দূরীকরণ আমরা কি করে করব? আমাদের পয়সা কোথায়? আমাদের কি জায়গা জমি আছে নাকি? এই সরকারের কাছ থেকে তো জায়গা চাইতে হবে, ফসল ফলাবার ব্যবস্থা যাতে হয় তার জন্য রাজন্য শাসকদের সহযোগিতা করতে হবে। তা না হলে পরে কী করে হবে? যে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, একসাথে মিলতে হবে, এবং আমরা যদি শাসকদের কাছে গিয়ে এই দাবিটা মানে খুব জোরে সুরে রাখতে পারি, তবেই শাসকদেরকে বাধ্য করা যাবে এই সমস্যা থেকে বেরোবার। এর মধ্য দিয়ে মানুষের মধ্যে ঐক্য চেতনার যে প্রয়োজনীয়তা, শাসকদের সম্পর্কে মুখ খুলবার যে সাহস, এই যে ভাবনা, এই বিষয়টা তো জনশিক্ষা সমিতির যে কার্যক্রম তার মধ্য দিয়েই কিন্তু তারা প্রসারিত করার ক্ষেত্রে একটা দারুণ মানে বলা যায় গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছেন। এর জন্যই আমি কথাটা বলছিলাম যে জনশিক্ষা সমিতি এটা নামের সাথে সুবিচার করেই তারা প্রকৃত অর্থেই জনগণকে এই গণতান্ত্রিক চিন্তা চেতনায় তাদেরকে শিক্ষিত করে তোলে, তাদের জীবনের যে মূল সমস্যাগুলো, এই সমস্যাগুলি সমাধানের জন্য প্রকৃত পথের তারা সন্ধান দেওয়ার জন্য একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। এই জনশিক্ষা সমিতির এই ভাবনা চিন্তা চেতনাকে পাথেয় করেই 48 সালের মে মাসে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে। ত্রিপুরাতে তখনও রাজন্য শাসন। এরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা আলাপ আলোচনা সমঝোতা চলছে। আপনারা জানেন 49-এর কোনো একটা সময় গিয়ে সেখানে এগ্রিমেন্ট হয়। আমি সেখানে যাচ্ছি না, আমি শুধু উল্লেখ করছি। সেই জায়গায় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়েছে। কংগ্রেস কিন্তু কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এবং স্বাধীনতার সংগ্রামে কংগ্রেসের নেতৃত্বে যে জনমুক্তি মঞ্চটা, তাতে কিন্তু কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখানে কংগ্রেসের সঙ্গে কোনো বিরোধী ভূমিকায় তারা যাননি। স্বাধীনতা লাভের পর এই সরকারটা যখন স্বাধীনতা সংগ্রামের অন্যতম যে মৌলিক বিষয়গুলো, শুধু প্রধানমন্ত্রী হওয়া না, আমাদের দেশের যে কৃষক, সাধারণ শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, তাদের জীবনের যে মূল যন্ত্রণা, এগুলি সমাধানের জন্য কার্যগুলি কতগুলি ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, যেগুলি পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের ময়দানে মানুষকে সমবেত করার জন্যে মানুষের কাছে প্রচার করে তাদেরকে উৎসাহিত করে আগ্রহান্বিত করে ঐক্যবদ্ধ করার চেষ্টা হয়েছে। এবং এর মধ্যে সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক রাষ্ট্রের অভিজ্ঞতা, এটা করা যায়, এটা স্বপ্ন না, তারা করে দেখাচ্ছেন। এই সব মিলিয়ে যে পরিমণ্ডল, যখন দেখছে এই সরকারটা তৈরি হওয়ার পর কংগ্রেসের হাতে নেতৃত্ব গেল, তাদেরই দলের নেতা প্রধানমন্ত্রী কিন্তু করছে উল্টো। এরকম একটা জায়গায় যখন বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষকে নতুনভাবে অবগত করার চেষ্টা করছেন, সেই সময় কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে দিল। ত্রিপুরা তখন কমিউনিস্ট পার্টির মেম্বার কজন? জনশিক্ষা সমিতি গঠন করার প্রশ্নে প্রথম যে 4-5 উপজাতি অংশের মানুষ কথাবার্তা বলেন, অনুপজাতি হিসেবে বীরেন দত্তের সঙ্গেই তারা কথা বলেছেন, এবং তারা জেনেই কথা বলেছেন। এ তো কমিউনিস্ট পার্টি করে, এবং তার মূল ইউনিট হচ্ছে কুমিল্লা, অবিভক্ত ভারত, অবিভক্ত বাংলা। তাতে ত্রিপুরার আরও কয়েকজন মেম্বার ছিলেন। এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু যাই হোক, আমরা কাগজপত্র ঘাটাঘাটি করতে গিয়ে দেখেছি সেই সংখ্যা খুব বেশি ঘটনা তা না, 2-3 ইউনিট ছিল। যাই হোক, প্রথম থেকেই জনশিক্ষা সমিতির সঙ্গে এটা বুঝতে পেরেছিলেন কমিউনিস্ট নাম নিয়ে আমরা আলাদা করে অল্প কিছু লোক যতই চেষ্টা করি না কেন, সাধারণের মধ্যে আমাদের কিন্তু পৌঁছা কঠিন হবে। এই যে ভাবনা নিয়ে জনশিক্ষা সমিতি তৈরি করা হচ্ছে, এটা একটা নতুন ক্ষেত্র তৈরি করতে সাহায্য করবে, এবং এটার 2 বছরের কাজের মধ্য দিয়ে এটা পরিমণ্ডল তৈরি হয়েছে। এর মধ্যে কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ, তারা আপনার সেখানে আত্মগোপনে চলে গেছেন, বীরেন দত্ত আত্মগোপনে। এবং সেই সময় এটা জানা হয়ে গেল অঘুরদেব বর্মা, তিনি কমিউনিস্ট পার্টির মেম্বার, তিনিও কাজ করছেন
জনশিক্ষা সমিতির আন্দোলনের সাথে তারও যে ভূমিকা ছিল না এটা মনে করার কোনো কারণ নেই। এরকম একটা জায়গায় তো জনশিক্ষা সমিতির মধ্য দিয়ে যে বীজটা বপন করা হলো, তার থেকে আমরা যে এতগুলি স্কুল করলাম, তাতে যে আমাদের শয়ে ছেলে মেয়েদেরকে আনতে পারলাম, এটা বিরাট সংখ্যক শিক্ষক গোষ্ঠী আমরা তৈরি করলাম, এবং এর মধ্য দিয়ে তাদের যে চেতনার যে চোখটা, এটাকে উন্মিলিত হতে সাহায্য করলাম, এবং তারা যে বুঝতে শুরু করলো যে না, এই রাজন্য শাসন তাদের জীবনের সমস্যার সমাধান করার জন্য কার্যকরী ভূমিকা নেবে না, একটা গণতান্ত্রিক দৃষ্টি নিয়ে বিকল্প পথের সন্ধান আমাদের করতে হবে। তো এই কাজটা তো বন্ধ হয়ে যাচ্ছে। এরকম একটা জায়গায় তারা 3-4 দশরথ দেবকে নিয়ে আত্মগোপনে মিটিং করে তারা সেখানে আসলেন যে না, এই জনশিক্ষা সমিতির উপর যেভাবে আক্রমণ হয়েছে, এই নাম নিয়ে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া একটু অসুবিধা হবে। আর জনশিক্ষা সমিতি সুনির্দিষ্টভাবে যে একটা দুটো বিষয়ের মধ্যে আপনার জনগণের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কাজ শুরু করেছিলেন, এর মধ্যেও আমাদের সীমাবদ্ধ থাকলে অসুবিধা হবে। আমাদের অর্থনৈতিক, সামাজিক, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের কিন্তু আগামী দিনে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। তার জন্য বিকল্প পথ চাই। এরকম জায়গাতে গিয়ে গণমুক্তি পরিষদ, ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ তৈরি হয়। তাহলে ভিত্তিটা কি, তার ব্যাকগ্রাউন্ডটা কি? এই কারণে ইতিহাস অনেকে জানেন, তারপরও আলোচনায় ঢুকবার জন্যে আমাকে এই প্রসঙ্গটা উল্লেখ করতে হতো। ভিত্তিটা কিন্তু জনশিক্ষা সমিতি তৈরি করে দিয়ে গেছে। এটাই হচ্ছে তার মাহাত্ম্য, এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। 80 বছর পরেও, 81 বছরের মাথায় আমরা তার জন্মবৃত্তান্ত নিয়ে কথা বলে আলোচনা করি, আমাদের দুজন প্রজন্মকে এর সম্পর্কে সচেতন করার চেষ্টা করি। তাহলে এর মধ্য দিয়ে ধীরে ধীরে কমিউনিস্ট আন্দোলন বিকশিত হলো, বামফ্রন্ট তৈরি হলো, কংগ্রেসের দুঃশাসনের হাত থেকে ত্রিপুরাকে মুক্ত করলো, বামফ্রন্ট সরকার তৈরি হলো। জনশিক্ষা সমিতির যে মূল স্লোগান শিক্ষা এবং দারিদ্র্য, এই বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পরেই এটাকে বাস্তবায়নের জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে, এটা এই না যে জনশিক্ষা সমিতি বলেছে এই কারণে, এটা তো একটা দিক, কিন্তু জনশিক্ষা সমিতি সঠিকভাবে এটা বলেছে। এবং আমরা যেহেতু বামফ্রন্ট সরকারে আসলাম, তা আমরা যদি এটাকে কার্যকরী করার ক্ষেত্রে উদ্যোগ না নিই, তাহলে কে নেবে? যে বামফ্রন্ট সরকার শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছে, এটা নতুন করে বলার দরকার আছে এখানে। আমি এটা বলে সময় নিতে চাইছি না। সাক্ষরতার অভিযান থেকে শুরু করে উচ্চশিক্ষার সর্বস্তরে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, উপজাতি বাঙালি নির্বিশেষে, যাতে রাজ্যের ভেতরেই এই শিক্ষা লাভের সুযোগ পেতে পারেন, তার জন্য পর্যায়ক্রমে কিন্তু বামফ্রন্ট সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং সাক্ষরতার প্রশ্ন তো ভারতবর্ষের মধ্যে কেরালাকে পেছনে ফেলে ত্রিপুরা 1 নম্বর হয়ে গেল, প্রায় 97 থেকে 98 ভাগ। কেরালা ত্রিপুরা যখন এই জায়গায় পৌঁছল, সেখান থেকে ওখানকার সরকার এবং গণতান্ত্রিক শক্তি ত্রিপুরার সরকারকে তারা অভিনন্দন জানিয়েছেন যে আপনারা আমাদেরকে অতিক্রম করে গেছেন, তার জন্য আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের অতিক্রম করে গেছেন, তার জন্য আমরা ঈর্ষা প্রকাশ করছি না, আমরা উদ্বুদ্ধ বোধ করছি এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিশ্বাস আপনারা আরও এগিয়ে যাবেন। সেই জায়গায় নিয়ে গেছিল। চায়ের দোকানে কাজ করছে, ইটের ভাটিতে কাজ করছে, জঙ্গল কাটছে, বয়স কম, স্কুলে যাওয়ার বয়স, সরকার থেকে উদ্যোগ নিয়ে তাদেরকে রাস্তা থেকে ধরে এনে স্কুলে ভর্তি করানো হচ্ছে। তো ভারতবর্ষের কোনো জায়গায় নাই এই ঘটনা। এবং যে কোনো জায়গা থেকে স্কুল করার কথা নিয়ে আসলে পর কত লোক, কত বড় গ্রাম, এগুলো প্রাথমিক কিছু তথ্য সংগ্রহের জন্য হয়তো সংগ্রহ করতে হতো, কিন্তু আগ্রহ যেটা, যারা আসতেন তারা বলতেন আমাদের তো সংখ্যা টংখ্যা জিজ্ঞেস করছো কেন মুখ্যমন্ত্রী, আমরা লোক সংখ্যা কম, ছাত্রছাত্রীর সংখ্যা কম হবে, তার জন্য আমাদের ছেলেমেয়েরা তারা পড়তে পারবে না, তাদেরকে 5 কিলোমিটার 7 কিলোমিটার 10 কিলোমিটার দূরে নিয়ে কী করে স্কুলে ভর্তি করাবো, তাহলে কি আমাদের ট্রাইবেল ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে না? এরকমভাবে রাগত কণ্ঠেই তারা যেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে স্কুল স্থাপন করার দাবি নিয়ে এসে তাদের বলতে শোনা যেত।
প্রত্যেকটা জায়গায় যেখান থেকে স্কুল করার প্রশ্ন নিয়ে এসে বামফ্রন্ট সরকার সেখানেই স্কুল করার চেষ্টা করেছে। এখন আপনারা শুনছিলেন আমার আগে কমরেড রাধাচন্দ্র এগুলি বলবার চেষ্টা করছেন, এখন গোটা এই শিক্ষা ব্যবস্থাটার বিরুদ্ধে তারা আক্রমণ করছে। দারিদ্রতা দূরীকরণের প্রশ্নে গ্রাম শহরে উপজাতি অনুপজাতি নির্বিশেষে একটু জমি দেওয়া, ঘরটা তৈরি হতে সাহায্য করা, আয়ু উপার্জনের একটা পন্থা প্রকরণ বের করা, ভিক্ষাবৃত্তি উপর ভিত্তি করে যাতে বেঁচে থাকতে না হয়, উচ্চবৃত্তির মাধ্যমে যাতে বেঁচে থাকতে না হয়, একেবারে অর্থনৈতিক দিক থেকে দারুণভাবে তাদেরকে সমৃদ্ধ করা সম্ভব হয়েছে, ঘটনা তা না। এটা রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ। কিন্তু যেহেতু বামফ্রন্ট সরকার দৃষ্টিভঙ্গির জনমুখী, তার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে কেন্দ্রের সঙ্গে লড়াই করে তাদের অনুচ্ছুক হাত থেকে দাবি আদায় করে এই রাজ্যের উন্নয়নের প্রশ্নে এই যে পেছনে পড়া অংশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য এবং তার বাসস্থান, মাথা গুঁজবার একটা স্থান, লজ্জা নিবারণের কাপড়, এই যে ব্যাপারটা, এটা করার দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তার অর্থ আজকেও দাঁড়িয়ে এই কথা আমরা বলবো না যে বামফ্রন্ট সরকার ৩৪ বছর কাজ করেছে মানে এই সমস্যাগুলি স্থায়ী সমাধান করে দিতে পেরেছে। এটা অসম্ভব। যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র যারা পরিচালনা করছে নীতিগতভাবে, কর্মসূচিগতভাবে, আন্তরিকতা নিয়ে এই বিষয়গুলির সমাধান করবার জন্যে, এই সমস্যাগুলো নির্মূল করবার জন্যে যদি উদ্যোগ গ্রহণ না করে, তাহলে পরে একটা রাজ্যের সরকার যত প্রগতিশীল ভাবনাই হোক, যত জনভোগী ভাবনাই হোক, তাদের পক্ষে এই সমস্যাগুলির স্থায়ী সমাধান করা সম্ভব না। কিন্তু এর মধ্যে লড়াই করে, সংগ্রাম করে বামফ্রন্ট সরকার ত্রিপুরা এই জায়গাটা একটা ব্যাপক প্রসার ঘটানোর ক্ষেত্রে সাফল্য অর্জন করেছিল। কিন্তু আজকে আমরা অভিজ্ঞতায় কি দেখছি? শিক্ষার উপর যে আক্রমণ, এটা তো পরিকল্পিত, এটা তো কেন্দ্রীয় সরকার করছে। 2020 সালে তার যে নূতন শিক্ষায় এই আইনের দৌলতে তার মূল যে কথা, গরিবের ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে না। রাজন্য শাসনে যেমন এই দৃষ্টিভঙ্গি কাজ করেছে, কংগ্রেস শাসনে মুখে ভালো ভালো কথা বললো, কার্যকরী ইতিবাচক পদক্ষেপ সেভাবে গ্রহণ করলে লড়াই তো এভাবে করতে হতো না। এবং বিজেপি শাসিত ভারতবর্ষে এই নূতন যে শিক্ষা আইন তারা তৈরি করলেন 2020 সালে, এটার অর্থটা কি? এটার মানে মূল বিষয় হচ্ছে যাদের পয়সা আছে, কড়ি আছে, বৃত্ত আছে, বৈভব আছে, তাদের ছেলেমেয়েরা পড়বে, তাদের মা বাবাদেরই কল কারখানা ইত্যাদি জায়গা সম্পত্তি সব কিছু, এবং এরাই এই সরকারটাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করেন, তার নীতি ইত্যাদি নির্ধারণ করেন। কাজে তাদের ঘরের ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে, তারাই তো আলটিমেটলি প্রশাসন চালাবে, সরকারের মানে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ভূমিকা নেবে। তাদের পড়াশোনার জন্য যা যা দরকার তা হবে। গরিব মধ্যবিত্ত নির্ণয়িত, তাদের পয়সা নাই, করি নাই, নাই তো নাই, এদের মধ্যে যারা একটু কষ্ট করে পড়বে বিরাট অংশ, তাদের পড়াশোনা নিয়ে সরকার আমাদের এতটা ভাবনার কোনো দরকার নাই। এই যে এটা শ্রেণীগত দৃষ্টিভঙ্গি, রাজন্য শাসনে যেমন এই জায়গাটা অবহেলিত হচ্ছে, এটা শ্রেণীগত দৃষ্টিভঙ্গি। আজকে আমাদের দেশে বর্তমান যে সরকার, এটা তাদের শ্রেণীগত দৃষ্টিভঙ্গি। এবং একই সাথে কি দারিদ্র দূরীকরণ করতে গেলে পরে কী করতে হবে? ভূমিহীন, ক্ষেত মজুর, গরিব কৃষক, তাদের একটু জায়গা দিতে হবে, ঘর তৈরি করে দিতে হবে, আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে, তাদের যাতে অন্যের কাছে হাত পাততে না হয় তার একটা ব্যবস্থা করতে হবে, অর্ডারের হাত থেকে রক্ষা করতে, তার জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া দরকার সেই ব্যবস্থা কি এই সরকার নিচ্ছে না? তো এগুলো নিয়ে তো এখন কথাবার্তা তারা তেমন বলছে না। কোথায় চাকরি, কোথায় রোজগার? এখন রেগা সম্পর্কে সর্বশেষ যে সিদ্ধান্ত নিল, প্রকৃত অর্থে এটা তো তারা তুলেই দেওয়ার চেষ্টা করছে। কোথায় এটার মাধ্যমেও যে কাজের একটু নিশ্চয়তার ব্যবস্থা হয়েছিল, যদিও যা মজুরি পেতেন এক একটা যে একক রকম, তাতে সবাই যে খুশি ছিলেন ঘটনা তা না। আমরা তো ত্রিপুরায় খুশি ছিলাম না, আমাদের মতো এরকম অনেক রাজ্য ছিল যারা খুশি না। এখন তো এই যে ন্যূনতম কাজের যে নিশ্চয়তা, এটাও কিন্তু তারা হরণ করে নিয়ে গেল। এবং এর মধ্য দিয়ে তারা কি করছেন? সস্তা মজুর,
শ্রমের বাজারে এই সস্তা মজুরের যোগান নিশ্চিত করার ব্যবস্থা করেছে। তাতে সুবিধাটা কার হবে? বড় বড় পুঁজিপতি, কল কারখানার মালিক, যোদ্ধার, জমিদার, তাদের সুবিধা হবে। এবং যত মজুর দরকার তার থেকে বেশি যদি বাজারে থাকে, তাহলে দরাদরি করে অনেক কম পয়সায় মজুর নিয়োগ করার সুবিধা হবে, এবং যত কম খরচে মজুর নিয়োগ করবে তত বেশি তাদের মুনাফা হবে। এটা শ্রেণীগত দৃষ্টিভঙ্গি। কাজে এই দৃষ্টি নিয়ে তারা একটার পর একটা লড়াই করে, যে একটা, দুটা, তিনটা, চারটা এই যে জনমুখী কিছু কর্মসূচি আগের সরকারকে গ্রহণ করতে বাধ্য করেছিল, বামপন্থীরা ভেতরে বাইরে লড়াই করে, এগুলো একটার পর একটা তারা কিন্তু হরণ করে নিয়ে যাচ্ছে। কাজে এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে জনশিক্ষা সমিতি যে চেতনার চারাগাছটা রোপণ করেছিলেন, শাসক যারা, তাদের দৃষ্টিভঙ্গি যদি শোষণ হয়, অল্প মানুষের স্বার্থ রক্ষার জন্য হয়, তারা শত শত বছর রাজত্ব করলেও মানে শোষিত মানুষ, বঞ্চিত মানুষ, নির্যাতিত মানুষ, তাদের জীবনের কিন্তু সমস্যার সমাধান হবে না। তাহলে কি করতে হবে? এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, এই শাসনের অবসান ঘটাতে হবে। এই মানুষের জীবনের সমস্যাগুলি সুরাহা করার জন্য যারা প্রকৃত ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে, তাদেরকেই ধীরে ধীরে যাতে তারা বিকশিত হতে পারে, তারাই যাতে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, আকার ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে এই চেতনাই কিন্তু জনশিক্ষার নামে জনগণের মধ্যে 2-2.5 বছরে তাদের যে করে যাওয়া কাজ, পরবর্তী সময় গণমুক্তি পরিষদ যা আজও করছে, এই কাজটাই কিন্তু তারা করার চেষ্টা করছে। তাহলে এই যে চেতনা, এই চেতনা কিন্তু সেখান থেকে তার উন্মেষ ঘটেছিল। এই জায়গাটাতে হচ্ছে গণমুক্তি পরিষদের বছরের পর বছর তার যে উদ্ভব, তার যে ভাবনা, তার যে চিন্তা, তার যে চেতনা, এটা নিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যে মত বিনিময় করি। সেই অভিজ্ঞতায় নিজেদেরকে সঞ্জীবিত করার মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতিতে অবস্থার সাথে সঙ্গতি রেখে আমাদের আজকে যে দায়িত্ব কর্তব্য সেটা করার জন্য আমরা আমাদের কর্মসূচি নির্ধারণ করি। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে ত্রিপুরায় যা চলছে, এটা বিচ্ছিন্নভাবে কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তার থেকে আলাদা করে দেখবার কিন্তু কোনো সুযোগ নেই। এখানটাতে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা কি? সেটা হচ্ছে ত্রিপুরায় বিজেপির নেতৃত্বাধীন যে সরকারটা চলছে, তার বিরুদ্ধে লড়াই মানে হচ্ছে কেন্দ্রে বিজেপি নেতৃত্বে যে সরকার চলছে, একই তো নীতিমালা, তার বিরুদ্ধেই লড়াই। কাজে এই লড়াইয়ের মধ্যে আমাদের কিন্তু ব্যাপক অংশের মানুষকে সংহত করতে হবে। এখন যে দুটো বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছিল, শিক্ষা, জনশিক্ষা সমিতির যে মূল স্লোগান, সেটা আক্রান্ত হচ্ছে সারা দেশে এবং ত্রিপুরায়। ত্রিপুরায় যেটা প্রসারিত হয়েছে এটা ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর সারা দেশে তো প্রসারিত হচ্ছে না, এবং সুযোগ যা এটাকে সংকুচিত করা হচ্ছে, যেটা আমি উল্লেখ করলাম। দারিদ্রতা বাড়ছে, ভূমিহীন ক্ষেত মজুরের সংখ্যা বাড়ছে, এটা কমার কথা ছিল, বাড়ছে। এবং এই লড়াই যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, তার জন্য ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নামে এই গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ, তাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে একদিকে শিক্ষা, এই যে জাতীয় নীতি, এটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। শুধু গৈরিকীকরণ এই শব্দ দিলে তো হবে না, এটা সবাই উপলব্ধি করতে পারেন না। মূল কথা স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, পড়াশোনা করা, বই পাওয়া, খাতা পাওয়া, বিনা বেতনে পড়া, একটু অন্তত কিছু খেয়ে যাতে স্কুলে পড়াশোনা করা যায়, অঙ্কটা বুঝে নিয়ে আসতে পারি, এরকম যে ব্যবস্থা, তার তো একটা নিশ্চয়তা চাই। তার সঙ্গে যুক্ত হচ্ছে যে শিক্ষা দীক্ষার পর আমরা যাতে একে ভিত্তি করে আয় উপার্জনের সাথে যুক্ত হয়ে কিছু আয় উপার্জন করার মধ্যে দিয়ে পরিবার পরিজন রক্ষা করতে পারি, অর্থাৎ কর্মমুখী শিক্ষা, যে স্লোগানটা আমরা প্রথম থেকে দেওয়ার চেষ্টা করছি, কেমন না? এই প্রশ্নে যে আন্দোলনটা, এটা কিন্তু প্রসার ঘটাতে হবে। এটা কি শুধুমাত্র ছাত্ররা করবেন? শুধু ছাত্ররা করলে তো চলবে না, শুধু মাস্টারমশাইরা করলে তো চলবে না।
ক্ষতি হচ্ছে কার? অসংখ্য সাধারণ মানুষ যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উপজাতি অনুপজাতি নির্বিশেষে। কাজে এই আন্দোলনটা শিক্ষার আন্দোলন, এটা জাতি গঠনের সাথে যুক্ত, তার ভবিষ্যৎকে সমৃদ্ধ করার প্রশ্নের সাথে যুক্ত। এই জায়গাটা যে আক্রমণটা আসছে মানে শোষকদের শ্রেণীগত স্বার্থে, সেই তার বিরুদ্ধে এটা প্রতিবাদী আন্দোলন, শক্তিশালী আন্দোলন, বিকল্প বক্তব্য উপস্থিত করে এটা গড়ে তুলবার জন্য কিন্তু আমাদেরকে ব্যাপক গণতান্ত্রিক আন্দোলন সেখানে গড়ে তুলতে হবে। এটা শুধু ছাত্র আর মাস্টারমশাইদের উপর ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। দারিদ্র দূরীকরণ সারা ভারতবর্ষে, ত্রিপুরায় যেটা করেছিল বামফ্রন্ট সরকার সব ধ্বংস করে দিচ্ছে। তো এটা করতে গেলে পর কেন্দ্রীয় সরকারের নীতিমালা পরিবর্তন করতে হবে, এবং এরা তাদের নীতিমালা পরিবর্তন করবে না, বরং আরও আক্রমণাত্মক ভূমিকা তারা নেওয়ার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এদেরকে কোণঠাসা করতে হবে, জনবিচ্ছিন্ন করতে হবে, রাজনৈতিক লড়াইয়ে পরাস্ত করতে হবে। বিকল্প কি? বিকল্প জনশিক্ষা সমিতি তার ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রাথমিক অবস্থায় তার যে জনমুখী কাজের সাফল্য, যেটা তাদেরকে উদ্বুদ্ধ করেছিল, যেটা পরবর্তী সময় গণমুক্তি পরিষদকে গড়ে তোলার ক্ষেত্রে প্রভাবিত করেছিল, যেটা গণমুক্তি পরিষদকে পর্যায়ক্রমে শুরু করেছিল খোয়াই, তারপরে একদিকে কমলপুর, আরেকদিকে অবিভক্ত সদর, তারপরে তো অন্যান্য জায়গায় আস্তে আস্তে ছড়িয়েছে। সেখানে সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক যে জনমুখী কার্যক্রম, এর দ্বারা প্রভাবিত হয়ে গণমুক্তি পরিষদের ইতিহাস পড়লে পরে দেখবেন এই খোয়াইয়ের মধ্যে কোনো কোনো এলাকায় বিকল্প একটা সরকার পরিচালনার মতো অবস্থা তারা চলে গেছিল, এবং অসহযোগিতা করো, যারা তোমার সমস্যার সমাধানের জন্য ভূমিকা নিচ্ছে না তাকে কেন সহযোগিতা করবে? তাকে ট্যাক্স দেবে না, তার কথা তোমার শোনার দরকার নেই, আমরা আছি, আমরা তোমাদেরকে দেখবার চেষ্টা করব। এই যে ভাবনাটা, এটা তো সেই সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার যে প্রাথমিক সাফল্যের যে দিকগুলো, এগুলি প্রভাবিত করেছে, যা এখানে সীমাবদ্ধ জায়গায় প্রয়োগ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে প্রসারিত করার চেষ্টা হয়েছে, এবং তাকে ধ্বংস করার জন্য সেই সময় শাসকরা কেন্দ্র রাজ্য মিলে মিলিটারি পর্যন্ত লেলিয়ে দিয়েছে। এগুলো আমরা জানি। কাজে এরকম একটা জায়গায় আমাদের আজকের দিনে যেটা দেখতে হবে সেটা কি? বিজেপি থাকবে, আরএসএস নিয়ন্ত্রণ করছে, বড় বড় পুঁজিপতিরা আমাদের দেশের বুর্জোয়া জমিদারদের স্বার্থে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে এটা কাজে লাগাচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যে ব্যাংকের পুঁজি এবং শিল্পের পুঁজি মিলে যেটা ফিনান্স পুঁজি দৌরাত্ম্য করে বেড়াচ্ছে, ভারতবর্ষের বাজারটাকেও তারা দখল করার চেষ্টা করছে। একে এই বাজার খুলে দিয়েছে, এবং সাম্রাজ্যবাদ, এবং বর্তমান সরকার তো নির্বিঘ্নেই নির্দ্বিধাই বলছে আমেরিকান সাম্রাজ্যবাদের জুনিয়র পার্টনার আমরা, তার সঙ্গে হাত ধরাধরি করার চলবার চেষ্টা করছে। এরা থাকবে, শিক্ষার নিশ্চয়তা, কর্মমুখী শিক্ষা, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সমস্ত ঘরের ছেলে মেয়ে শিক্ষার সুযোগ ভোগ করবে, কাজ পাবে, আয় করবে, রোজগার করবে, ভিক্ষাবৃত্তি উচ্চবৃত্তির প্রয়োজন হবে না, মানুষের মতো সম্মান নিয়ে সিট দ্বারা উঁচু করে বেঁচে থাকবে, দারিদ্রতা দূর হবে, দুবেলার খাওয়ার ব্যবস্থা হবে। এটা কি করে সম্ভব? কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মৌলিক বিকল্প দৃষ্টিভঙ্গি, একদিকে শিক্ষার সুযোগ চাই, দারিদ্রতা দূরীকরণের কথা বলবো, কিন্তু এই ব্যবস্থায় ৭৮ বছর হয়ে গেল, তো ব্রিটিশ ১৮০ বছর কাজ করে গেছে, তারা তো শোষণই করেছে, তাদেরকে হাঁটানো হয়েছে। আমাদের দেশে এখন ৭৮ বছর হয়ে গেল, তাতে তো অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। এই জায়গায় আমাদের বিকল্প মৌলিক যে কথা, সেই কথা কি? শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ। জনশিক্ষা সমিতি এই স্লোগান সেদিন দেয়নি, গণমুক্তি পরিষদ তার ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রথম দিকে সেটা বলেনি, কিন্তু পর্যায়ক্রমে এই জনশিক্ষা সমিতির গণতান্ত্রিক আন্দোলনের যে ভিত্তি ভূমিকে ব্যবহার করে যে কমিউনিস্ট আন্দোলনের বিকাশ ঘটল, তাতে জনশিক্ষা সমিতির নেতৃত্বে যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, তারা পর্যায়ক্রমে এই পথেই যাওয়ার দিশা দেখাবার চেষ্টা করেছেন। কাজেই আজকের দিনে
আমাদের দায়িত্ব হচ্ছে শুধু ইতিহাস মানে আমরা নাড়াচাড়া করলে তো চলবে না, আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের দেশের যে প্রবাহমান পরিস্থিতি, এর থেকে উত্তরণের জন্য বিকল্প যে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, যেটাকে আমরা সমাজতন্ত্র বলছি, আমাদের দেশে আমরা এই স্লোগানটাকে সামনে রেখে প্রথম বলছি জনগণতান্ত্রিক সরকার তৈরি করো, এদেরকে বিচ্ছিন্ন করো, কোণঠাসা করো, রাজনৈতিক লড়াই পরাস্ত করো এবং শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষকের মৈত্রীর ভিত্তিতে সাম্রাজ্যবাদ বিরোধী যারা, গণতন্ত্রের পক্ষে যারা এবং প্রাক পুঁজিবাদী যে অবস্থা, তাতে যে সামন্ততন্ত্রের যে অবশেষ, এটাকে নিশ্চিহ্ন করার পক্ষে যারা, তাদেরকে সংঘবদ্ধ করে এই সরকারটা আমাদের চালাতে হবে। এর মধ্য দিয়েই কিভাবে সরকার তৈরি হবে, কিভাবে পরিচালনা করবে, মৌলিক অধিকারগুলি তারা প্রাথমিক পর্যায়ে কি দেবেন, নানা দল সেখানে থাকবে, তারাও নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সেই জায়গায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে। নির্বাচিত হলে পরে যদি দেখা যায় যে কথাবার্তা বলে ভোট দিয়ে নির্বাচিত হলো, নির্বাচিত হওয়ার পর সেই কাজ করছে না, তাদেরকে ফিরিয়ে আনবার যে সুযোগ, এই সমস্ত বিষয়গুলো তার মধ্যে রেখে একটা উচ্চতর পর্যায়ের গণতান্ত্রিক ভাবনা নিয়ে এই জনগণতান্ত্রিক সরকার তৈরি করার কথা আমরা বলছি। এই কথা তো আমাদের বলতে হবে, বুঝিয়ে বলতে হবে, এটা না বুঝার মতো এমন কিছু বিষয় না। নারী পুরুষের সমান অধিকার, কৃষকদেরকে বিনামূল্যে জমি দেবে, ঘর তৈরি করে দেবে, ফসল ফলাবার জন্য উন্নত মানের বীজ দেবে, সার দেবে, বাজারের মধ্যে এই যে দরদাম যেমন খুশি তেমন বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণ করবে এবং জিনিসপত্রের দরদাম নিয়ন্ত্রণ করার জন্য এই যে আপনার আমাদের রেশনের যে ব্যবস্থাটা, এটা উন্নত পর্যায়ে নিয়ে যাবে, তাতে যে সামগ্রী দিচ্ছে এই সংখ্যা বাড়াবে। এই সমস্ত বিষয় চাকরির ক্ষেত্রে এটা তার অন্যতম মৌলিক অধিকার। বিচার ব্যবস্থার ক্ষেত্রে সেখানে বিচারক তাদের যোগ্যতার নিরিখে হবে, জাত ধর্ম বর্ণনা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে এবং যারা নিজেরা মনে করবেন তাদের প্রতি অবিচার হচ্ছে, কোনো জায়গায় অন্যায় করছে কেউ, কিন্তু এই বিচার ব্যবস্থার সুযোগ নিতে পারছেন না, এরা যাতে বিচার ব্যবস্থার সুযোগ নিতে পারেন, রাষ্ট্র থেকে, সরকার থেকে তাদেরকে সাহায্য করা হবে ভালো মানের উকিল দিয়ে, যাতে তার পক্ষে দাঁড়িয়ে সেখানে সওয়াল জবাব করে তার উপর আক্রমণকে প্রতিহত করে তার যে ন্যায্য অধিকার সে আদায় করতে পারে। এই সমস্ত বিষয়গুলি নিয়েই একটা জনগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার কথা আমরা বলছি এবং এর যে কর্মসূচিগুলি, এগুলো যদি আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে কার্যকরী করতে পারি, তার মধ্য দিয়ে কিন্তু আমরা সমাজতন্ত্রে পৌঁছতে পারবো। সোভিয়েত দেশের অভিজ্ঞতাও তা, যদিও সোভিয়েত দেশে সমাজতন্ত্রের বিপর্যয় ঘটেছে, এটা তাদের আভ্যন্তরীণ দুর্বলতা, সেখানকার কমিউনিস্ট নেতৃত্বের দুর্বলতা, এটা সমাজতন্ত্রের দুর্বলতা না, মার্ক্সবাদ লেনিনবাদের দুর্বলতার ত্রুটি না। তাহলে তো চীন দেশে সমাজতন্ত্র, তারা আধুনিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় চীনকে নিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে এখন তারা নতুন উদ্যমে লড়াই যে সংগঠিত করছেন, এই লড়াই তো তারা করতে পারতেন না। এবং এরা পৃথিবীর সবচেয়ে বড় যে সাম্রাজ্যবাদী শক্তি, গোটা পৃথিবীর অর্থনৈতিক বাজারকে যারা প্রধানত করে রাখতে চায়, সে মার্কিন সাম্রাজ্যবাদের ঘাড়ে কিন্তু এখন গরম শ্বাস তারা ছাড়তে শুরু করেছে। কাজেই সোভিয়েত দেশের বিপর্যয় যদি এটা সমাজতন্ত্রের বিপর্যয়, মার্ক্সবাদ লেনিনবাদের দুর্বলতা, তাহলে চীন কি করে করছে, ভিয়েতনাম কি করে করছে, কিউবা কি করে করছে, উত্তর কোরিয়া কিভাবে করছে, লাতিন আমেরিকায় কি করে নতুন নতুন যে ব্যবস্থা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা আজকে সময় এসছে ব্যাপকভাবে জনগণের মধ্যে আমাদের নিয়ে যেতে হবে এবং এই মূল সমস্যা থেকে বেরোবার ক্ষেত্রে এর কোনো বিকল্প নাই। কাজেই এটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু এই যে বাৎসরিক যে অনুষ্ঠানটা আমরা করি, এটা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হবে। তাহলে জনশিক্ষা সমিতি জনগণকে প্রকৃত অর্থেই উন্নত চেতনায় শিক্ষিত করবার জন্য যে কাজটা করে গেছেন, সেই কাজটা কিন্তু আমরা তার ধারাবাহিকতা বজায় রেখে পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে মূল লক্ষ্যে পৌঁছার যে প্রশ্ন, সেই পৌঁছার প্রশ্নের যে সংগ্রাম, এই সংগ্রামটা কিন্তু সঠিকভাবে আমরা সংগঠিত করতে পারবো না, সাফল্য অর্জন করতে পারবো না। তাহলে এটা জনশিক্ষার সমিতির প্রতি কিন্তু অবিচার করা হবে। সেই ভাবনা নিয়েই আজকে আমাদের কিন্তু এখান থেকে শপথ গ্রহণ করতে হবে
যে শিক্ষার জন্য, দারিদ্র্য দূরীকরণের জন্য, গণতন্ত্রের জন্য, এবং এই যে আমাদের মধ্যে ধর্ম বর্ণ সম্প্রদায়ের নামে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং এটা মূলত গরিবদেরকে বিভক্ত করার জন্য, আর গরিবরাই সমস্যাগুলিতে ভুগছে, তাদেরকে এটার বিরুদ্ধে কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে। তা যদি আমরা রুখে দাঁড়াতে না পারি এবং আমাদের এই মূল যে বিকল্প, এটা যদি জনগণের মধ্যে ব্যাপক প্রচারের মধ্যে না নিয়ে যেতে পারি, তাহলে আর কতকাল আমাদের অপেক্ষা করতে হবে। কাজেই যাতে আমরা মানে দীর্ঘ সময়ের জন্য দীর্ঘসূত্রিতার দৃষ্টিভঙ্গি নিয়ে অপেক্ষা না করে আমাদের কর্মধারার মধ্যে মৌলিক গুণগত একটা জঙ্গি যে ভাব, এটার বিকাশ ঘটিয়ে যাতে একটা বড়সড় সেই ধরনের একটা যুদ্ধই আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে জনগণের যে প্রতিপক্ষ, মূল যে শত্রু তারা চিহ্নিত, তাদেরকে কোণঠাসা এবং পরাস্ত করে রাজনীতির সংগ্রামে সাফল্য অর্জন করার জন্যে আজকের এই 81তম জনশিক্ষা সমিতির যে মানে মানে জন্মদিন, সেই দিনে আমরা শপথ গ্রহণ করে যাব, এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।